হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো দেখো আজকে একটা জিনিস আঁকাচ্ছি ফার্স্ট। তো দেখো এখানটায় ধরো এই জায়গাটা আমি আঁকালাম। এইবার তোমাদের মধ্যে কোনো একজনকে বললাম কি এই জায়গাটা রং করে দাও। ধরো তোমরা রং করতে শুরু করলে, হয়তো এই জায়গাটা তোমরা এইটুকুনি রং করে দিলে, এইটুকুনি পুরোটা রং করে দিয়ে তারপরে আমি জিজ্ঞেস করলাম কি তোমাদের কাছে যে কতটা রং করেছো। আমি মনে করো কি একটা কাজ দিয়েছিলাম তোমাদের যে এই পুরো জিনিসটা তোমরা রং করে দাও, কিন্তু কিছুক্ষণ পরে তোমরা বললে যে এইটুকু অংশ তোমরা রং করেছো। এবার যদি আমি জানতে চাই যে তোমরা কতটুকুনি অংশ রং করেছো, তখন কি বলবে? আমরা কি জানতাম যে একটাই ছোট পূর্ণ সংখ্যা। আমরা যখন জেনেছি তখন জানি কি একের থেকে ছোট হয় জিরো। জিরো মানে কোনো কাজ হয়নি, তাহলে জিরো তো এখানটা কাজ করোনি, কাজ তো কিছুটা পরিমাণে করেছো। তাহলে এইটুকুনি কাজকে কি কাজ বলবো, কতটা পরিমাণ কাজ বলবো? আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমাদের কাছে বলা হলো কি যে এইটা হচ্ছে একটা চকলেট, এই চকলেটটা তোমাদেরকে বললাম কি খেয়ে নাও। তাহলে একজনকে আমি এটা দিলাম খাওয়ার জন্য, কিছুক্ষণ পরে সে হয়তো একটা বাইট নিল, নেওয়ার পরে কি এইটুকুনি হয়তো তার খাওয়া হয়ে গেল, তাহলে চকলেটটা কি এইটুকুনি অংশ পড়ে আছে। এবার যদি আমি জিজ্ঞেস করি যে এটা কতটা অংশ চকলেট পড়ে আছে, কারণ আমি কটা দিয়েছিলাম চকলেট, একটাই চকলেট দিয়েছিলাম, তাহলে একের থেকে ছোট তো হয় না, কিন্তু এখানটায় তো কিছুটা অংশ খেয়েছি, জিরো তো বলতে পারছি না। তাহলে এখানে কাজ কতটা পরিমাণে করা হয়েছে, বা এখানে চকলেট খাওয়া হলো কতটা। তো এটা দেখো কিছুটা তো পরিমাণ করেছি, কারণ একটাই কাজ ছিল, একটাই চকলেট ছিল। এবার কিছুটা কাজ করা হয়েছে, কিছুটা চকলেট খাওয়া হয়েছে, তার মানে জিরো তো হলো না। এখানে কাজের পরিমাণটাও জিরো হলো না, এখানে খাওয়া চকলেটের পরিমাণটাও জিরো হলো না। তো এইখানটায় কাজ কতটা হয়েছে যদি আমাকে জিজ্ঞেস করে যে এক্স্যাক্টলি বলো কাজ কতটা হয়েছে, হয়তো তুমি উত্তর দেবে কি যতটা কাজ দিয়েছিলাম সেই পুরো কাজের 10 ভাগের 1 ভাগ হয়েছে। মানে কি 10 ভাগের 1 ভাগ কাজ হয়েছে এখানটায়। বা ধরো এখানে চকলেটটাকে আমরা কি বলবো যে পুরো চকলেটটার 3 ভাগের 1 ভাগ তুমি খেয়েছো, তাহলে কি এখানটায় 1/3 এই অংশটা খাওয়া হয়েছে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু একের থেকে ছোট, কিন্তু জিরো নয়। তো এই সংখ্যাগুলোর কিন্তু এই জন্যই আমাদের দরকার পড়ে। তো এই সংখ্যাগুলোকেই কিন্তু মূলদ সংখ্যা বলা হয়। আগে যে ভিডিওটা ছিল, আগের ভিডিওতে কিন্তু আমি সংখ্যা নিয়ে পুরো ডিটেলে আলোচনা করেছিলাম, ওখানে আমি মূলদ সংখ্যা নিয়েও কিছুটা আলোচনা করেছিলাম। তোমরা অনেকে ভিডিওটা দেখেছো, কিন্তু কেউ কমেন্ট করোনি যে কোথায় প্রবলেম হচ্ছে তোমাদের। তো আশা করছি কি সব জায়গায় তোমরা ভালো বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজকে যখন আমি অফলাইনে পড়াচ্ছিলাম, তখন কিন্তু এই জায়গাগুলো আমাকে জিজ্ঞেস করলো স্টুডেন্টরা যে কেন মূলদ সংখ্যার দরকার পড়ে। আগের ভিডিওতে কিন্তু আমি কেন দরকার পড়ে সেটা বলিনি, মিস হয়ে গেছিল। তো আজকে এই মূলদ সংখ্যার কেন দরকার পড়ছে এটা বোঝালাম। এরপরে কি মূলদ সংখ্যা কত রকম ভাবে হয়, সব মূলদ সংখ্যা কি এইভাবেই লেখা হয় না অন্য কোনো ভাবে লেখা হয়, পুরোটা ডিটেলে আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি তোমরা দেখে নাও পুরোটা ভালোভাবে, তো আশা করি মূলদ সংখ্যা নিয়ে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। তো আজকে মূলদ সংখ্যার A to Z আলোচনা করবো, কিরকম ভাবে মূলদ সংখ্যাকে লেখা যায়, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হয় ইত্যাদি সব। তো মূলদ সংখ্যা দেখো, যদি আমি ডেফিনেশন বলি, তাহলে ডেফিনেশন কি মূলদ সংখ্যা। তো ফার্স্টে যদি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কি আমরা দেখলাম কি বাই আকারে প্রকাশ হয়, উপরে একটা সংখ্যা থাকে নিচেও একটা সংখ্যা থাকে। তার মানে মূলদ সংখ্যার আকারটা কি P/Q, যেখানে P ও Q এরা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এরা পূর্ণ সংখ্যা, আর এর সাথে কি আসে যে Q নট ইকুয়াল টু 0। এই দুটো শর্ত যদি কোনো সংখ্যা মানতে পারে তাহলে তাদেরকে বলা হবে কি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার সংজ্ঞাটা কি, যে এমন কোন সংখ্যাকে যেটাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P ও Q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং Q নট ইকুয়াল টু 0। পূর্ণ সংখ্যা নিয়ে কিন্তু ভিডিও এর আগেই করে রেখেছি, যদি কারো পূর্ণ সংখ্যা বুঝতে অসুবিধা হয় আগের ভিডিওটা একটু দেখে নিও, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। আচ্ছা, এই তো গেল মূলদ সংখ্যার ডেফিনেশন। এবার মূলদ সংখ্যা কত প্রকার সেটা আগে জানার চেষ্টা করি। তো ফার্স্ট মূলদ সংখ্যা হচ্ছে কি ধনাত্মক মূলদ সংখ্যা, ধনাত্মক মূলদ সংখ্যা। ধনাত্মক মূলদ সংখ্যা কাদেরকে বলা হয়, যেসব মূলদ সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P ও Q এরা দুইজনে কি হবে পজিটিভ পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে কি লিখবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে P আর Q যদি দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং Q নট ইকুয়াল টু 0,
তাহলে কিন্তু এদেরকে ধনাত্মক মূলদ সংখ্যা বলা হয়। এরপর সেকেন্ড আসে কি 2 নাম্বার, ধনাত্মক হলো তার মানে ঋণাত্মক হবে, তাহলে ঋণাত্মক মূলদ সংখ্যা। তো ঋণাত্মক মূলদ সংখ্যার কি একই রকম ভাবে কিরকম দেখতে হবে, মাইনাস পি বাই কিউ, যেখানে কি হবে পি ও কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে দেখো সংখ্যাটাকে আমি বললাম ঋণাত্মক মূলদ সংখ্যা, অথচ এখানে কেন বলছি পি কিউ ধনাত্মক, কারণ পি এবং কিউ দুজনে প্লাস হওয়াতে এদের যখন ভাগ করা হবে তখন সাইনটা প্লাসই থাকবে, এবং সামনের মাইনাসটা কি এই পুরো জিনিসটাকে মাইনাস করেই রাখবে, যার জন্য এটা কি হয়ে যাবে, এটা কিন্তু ঋণাত্মকই থাকবে। তাহলে ঋণাত্মক মূলদ সংখ্যা হচ্ছে সেকেন্ড। থার্ডটা কি দেখো, থার্ডটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি জিরো। অর্থাৎ কি জিরোকে কি বলা হয়, শূন্য। শূন্য কি মূলদ সংখ্যা, কোশ্চেন কিন্তু খুব আসে পরীক্ষায়, শূন্য কি মূলদ সংখ্যা। তো দেখো শূন্য কিরকম দেখতে থাকে, শূন্য এভাবে আমরা কি জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে শূন্য দেখো যে এদের যে রোটেশন সেটা কি মানছে, সংখ্যা ডেফিনেশনে কি ছিল, পি এবং কিউ কে হতে হবে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো। তো দেখো এখানে পি অর্থাৎ জিরো পূর্ণ সংখ্যা, নিচে কিছু নেই মানে আমি 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 লিখতে পারি, যা খুশি তাই লিখতে পারি। তাহলে দেখো পি কিউ এটা কি হয়ে গেল, পূর্ণ সংখ্যা হয়ে গেল। আর কি নিচে 1 2 3 4 যেটাই নাও না কেন নট ইকুয়াল টু জিরো, তাহলে কি হয়ে গেল, জিরো কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম, পি বাই কিউ, যদি পি আর কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাকে বলা হয় ধনাত্মক মূলদ সংখ্যা। আবার কি যদি জাস্ট শুধুমাত্র সামনে একটা মাইনাস চলে আসে তাহলে এটা ঋণাত্মক মূলদ সংখ্যা। আর জিরো কিন্তু একটা মূলদ সংখ্যা। এবার যদি আমি বলি কি এরা সংখ্যা রেখার কোথায় থাকে, তাহলে চলো দেখে নিই সংখ্যা রেখা এরা কোথায় থাকে। তো এখানটা যদি আমি সংখ্যা রেখাটা আঁকাই, সংখ্যা রেখাটা যদি এখানে আঁকাই তো আমরা কি জানি সংখ্যা রেখার একদম মাঝখানে কি থাকে, জিরো থাকে। এই সাইডে আমি 1 বলছি, এই সাইডটাকে 2 বলছি, এখানে বলছি কি -1, এখানে বলছি -2। তাহলে এই মূলত সংখ্যাটা আমরা কি জানলাম প্রথমের এক্সাম্পলে যে একের থেকে ছোট। তাহলে ধরো আমি যদি হাফ বলি তাহলে কি হাফটা এখানটায় থাকবে, যদি আমি বলি -হাফ তাহলে এখানটায় থাকবে। তো এইভাবে কিন্তু মূলত সংখ্যাকে সংখ্যা রেখার মধ্যে বসানো হয়। এইবার দেখো যে কোনো মূলত সংখ্যাকে কিন্তু এই সংখ্যা রেখার মাধ্যমে বসানো যায়। ধরো সাপোজ একটা এক্সাম্পল নিলাম কি 5/6, এটাকে বসাও সংখ্যা রেখার উপরে। আর একটা এক্সাম্পল নিচ্ছি 7/4, একে বসাও সংখ্যা রেখার উপরে। আর একটা এক্সাম্পল নিচ্ছি -7/3, একে বসাও সংখ্যা রেখার উপরে। এইবার দেখো তিনটে যে সংখ্যা লিখলাম আমি, তিনটে তিন রকমের। কি রকমের, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই না, আমরা পড়েছি প্রকৃত ভগ্নাংশ কি এখানটায় লবটা ছোট থাকে হর বড় থাকে। এটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। আর এটাও অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু তার সাথে নেগেটিভ। তাহলে একটা একটা করে দেখি সংখ্যা রেখায় কিভাবে এদেরকে বসানো হয়। তো এখানটা দেখো প্রকৃত ভগ্নাংশ যখনই হয়, প্রকৃত ভগ্নাংশকে সবসময় <1। যদি প্রকৃত ভগ্নাংশ থাকে সংখ্যা রেখায় বসানো কিন্তু খুব ইজি। কি ইজি, এখানটায় হরটা যত সংখ্যা থাকবে তার মানে কি এই যে 0 থেকে 1-এর যে রেঞ্জটা এটাকে তত ভাগে ভাগ করব। তো এখানটা দেখো কত আছে 6, তাহলে এটাকে 6টা ভাগে ভাগ করব। 2 3 4 5 6 হয়ে গেল। এবার দেখো এটাকে 0/6 লিখতে পারি আমি, এখানটা লিখছি 0/6, এটাকে 1/6, এটাকে 2/6, এটাকে 3/6, এটাকে 4/6, এটাকে 5/6, আর এটাকে 6/6। এবার 6/6 মানে হয়ে গেল 1, কি দরকার ছিল 5/6। তাহলে কিন্তু এটা হচ্ছে কি আমরা যে সংখ্যাটা চাইছিলাম সেই সংখ্যাটা, এই নাম দিলাম, হয়ে গেল। আচ্ছা এবার সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা কি অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ডিরেক্টলি বসাতে পারবো না, সেখানে এটাকে ফার্স্টে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে এখানে 7, একবার যাচ্ছে 4 3, তাহলে 1 পূর্ণ 3 4, তাই হয়ে গেল। তাহলে দেখো এই সংখ্যাটা আমি কি জানি, সংখ্যাটা কিন্তু 1-এর থেকে বড়, 1 পূর্ণ 3 4 1-এর থেকে বড়, সরি
1 পূর্ণ 3/4। কিন্তু এটা আবার 2 এর থেকে ছোট, তাই না? 2 তো ক্রস করেনি এখানটায়, 2 নিলে কত হয়ে যেত? 8 হয়ে যেত এখানটায়, 8 তো বেশি হয়ে যাচ্ছিল। তাহলে এই সংখ্যাটার লোকেশন কোথায়? সংখ্যাটার লোকেশন হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে 1 থেকে যে 2 এর গ্যাপটা, এটাকে ডিভাইড করব কততে? হরে যেটা আছে সেটা 4 আছে, তাহলে 4টে ভাগে ভাগ করি। তাহলে 1 2 3 4 হয়ে গেল। তো 1 কে দেখো কি লেখা যায়? 1 কে আমরা লিখতে পারি কি 4/4, তাই না? তারপরেরটাকে লিখবো কি 5/4, 6/4, 7/4। 2 কে কি লেখা যায়? 8/4, কাটাকাটি করলেই 2 হয়ে যাবে। তাহলে এখানটা কত দরকার ছিল? 7/4। তাহলে এই যে সংখ্যাটা, এটা কিন্তু 7/4। পরীক্ষায় তোমাদের এতগুলো সংখ্যা তো একটা সংখ্যা লাইনে দেবে না, তো সেখানটায় চেষ্টা করো কি পরিষ্কার করে করার। দুটো আমি একই লাইনে করলাম যাতে একটু টাইমটা সেভ হয়। আচ্ছা, থার্ড এটা দেখো, থার্ড এটা হচ্ছে কি ফার্স্টে তো এটা অপ্রকৃত প্লাস এটা নেগেটিভ, তাহলে কি সেম ভাবেই করবো। তাহলে ফার্স্ট এটাকে মিশ্র সংখ্যায় নিয়ে আসি, তাহলে 7 দিয়ে করলে 2 হয়ে যাবে। তাহলে 2 পূর্ণ, এখানে 6 1, তাহলে 2 পূর্ণ 1/3, তাহলে সংখ্যাটা গেল -2 পূর্ণ 1/3। তাহলে দেখো মাইনাসের ক্ষেত্রে কি জিনিসটা একটু উল্টো হয়ে যায়, তাহলে এখানটায় আর একটু বাড়িয়ে নিচ্ছি -3। তাহলে এই সংখ্যাটা আমি কি জানি? এই সংখ্যাটা -2 এর থেকে ছোট, আবার -3 এর থেকে বড়। তাহলে এর লোকেশন কোথায়? -3 থেকে -2 এর মধ্যে। তো দেখো এখানে হর কত রয়েছে? 3। একই রকম ভাবে 3 ভাগে ভাগ করছি, তাহলে 1 2 3। তাহলে এটাকে কি লিখতে পারি? -6/3, -7/3, -8/3, -9/3। তাহলে কোনটা দরকার ছিল? -7/3। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে 3 রকম সংখ্যা 3 ভাবে করে দেখলাম। তো ফার্স্ট থেকে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে খুব ইজি, 0 থেকে 1 এর মধ্যে। যদি নেগেটিভে প্রকৃত ভগ্নাংশটা থাকতো, মানে জাস্ট এই সামনেটা মাইনাস হয়ে যেত, সেম ঘটনাটা এইদিকে ঘটতো, একই রকম ভাবে হতো। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে সব থেকে ইজি। আর যদি প্রকৃত ভগ্নাংশ না থাকে, সেটাকে ফার্স্টে আমরা মিশ্র ভগ্নাংশ করব, দেন ওটা লোকেশনটা বের করবো কি এটা কার থেকে কার মধ্যে আছে। প্লাসে করলে এইভাবে, আর মাইনাসে থাকলে এইভাবে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে, যে কোনো মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো দেখো মূলত সংখ্যা আমরা 3 রকমের দেখলাম, ফার্স্টে ধনাত্মক, ঋণাত্মক, 0। আচ্ছা বলতো প্রত্যেকটা মূলত সংখ্যাকে এইভাবে লিখতে হবে? অন্য কোনো ভাবে লেখা যায় না? মানে কি যে সবসময় কি p/q ফর্মে থাকলেই মূলত সংখ্যা, অন্য কোনো ভাবে থাকলে কি সেটা মূলত সংখ্যা হয় না? তাহলে ওটা একবার চেক করে দেখি। দেখো এইখানটায় কি সংখ্যার কথা আমি বলতে চাইছিলাম বলতো? মূলত সংখ্যাকে আমরা p/q ফর্মে লিখি, এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি কি 3/2। এই সংখ্যাটা তো মূলত সংখ্যা, এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কি হয় দেখো তো। তাহলে 3, এখানটায় একবার যাচ্ছে 2, আমি পয়েন্ট নিয়ে চলে আসছি, তাহলে একটা 0 পেয়ে যাচ্ছি না, তাহলে 5, তাহলে 10 10 কেটে গেল। তাহলে দেখো 3/2 যে সংখ্যাটা ছিল সেটা হয়ে গেল কি 1/5। তার মানে আমরা কি দেখলাম? মূলত সংখ্যাকে কিন্তু আমরা দশমিক দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, মানে 1.5ও কিন্তু মূলত সংখ্যা, কিন্তু এটা ইনিশিয়াল স্টেজে কিন্তু p/q ফর্মে নেই এখানটায়। কারণ কি p/q ফর্মে থাকতে গেলে কি 1.5, নিচে কিছু নেই মানে 1 আছে। আমাদের ইনিশিয়াল কন্ডিশন কি ছিল যে p আর q দুটোকে পূর্ণ সংখ্যা হতে হবে। 1.5 কিন্তু পূর্ণ সংখ্যা নয় এখানটায়। কিভাবে পূর্ণ সংখ্যা হবে? এখানটায় যদি আমি পয়েন্টটা তুলে নিই, নিচে চলে আসবে একটা 0, তারপরে কাটাকাটি করো, উপরে 3 নিচে 2, তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে দেখো পূর্ণ সংখ্যা যে সবসময় p/q ফর্মে হবে নাও থাকতে পারে, আনা যাবে p/q ফর্মে। এটা কিন্তু এই রকম ফরম্যাটেও এটাকে লেখা যেতে পারে। তারপরে দশমিক দিয়েও কিন্তু এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। এখানটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। তো দেখো এবার তো এখানটায় ভগ্নাংশটা মিলে গেছে, যদি না মিলতো তাহলে কি হতো? তাহলে চলো ওটা দেখি, না মিললে কি হতো। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি 20, নিচে নিচ্ছি 3। এটা কি? এটা মূলত সংখ্যা, তো দেখি এটা দশমিকে কি আসে। তাহলে 20, 6 বার যাবে, তাহলে হয়ে গেল 18, 2 নামলো। তাহলে দেখো এখানটায় 0 আসলো, আবার আবার 6, তাহলে 18, আবার 2, আবার 6, আবার 2,
তাহলে 0 নিলে আবার 6। তাহলে দেখো তুমি যতক্ষণ ভাগ করবে এইটাই কিন্তু চলতে থাকছে, এটা কিন্তু কোনো দিনও গিয়ে শেষ হবে না। তুমি 100টা স্টেপ করো, 200 স্টেপ করো বা 1000 স্টেপ করো, কখনো গিয়ে কিন্তু এটা শেষ হবে না। আগে 3/2 এর এক্সাম্পলটা যখন নিয়েছিলাম তখন অ্যান্সার চলে আসলো 1.5, কিন্তু এখানটায় দেখো এটা কিন্তু শেষ হচ্ছে না। আগেরটা যখন 3/2 কে লিখলাম 1.5, তো এটার একটা নাম হয়, এটারও একটা নাম হয়। কারো কি জানা আছে কি নাম এগুলো? তো ফার্স্টে যেটা মিলে যায় সেটাকে আমরা বলি কি সসীম দশমিক, সসীম দশমিক। আর যেগুলো মেলে না কিন্তু রিপিট হতে থাকে তাদেরকে বলা হয় কি আবৃত দশমিক, আবৃত দশমিক। তাহলে দেখো দশমিক সংখ্যা যদি সসীম হয় অথবা আবৃত দশমিক হয় তাহলে কিন্তু এই দুটো কেসে কি সংখ্যাগুলোকে মূলত সংখ্যায় নিয়ে আসতে পারি। এর বাইরে কি দশমিক হয় না? এর বাইরেও কিন্তু দশমিক হয়। সেটা কি হয়ে যায় অসীম দশমিক, যেটা কি ধরো এরকম একটা সংখ্যা 3.1437126467 চলতে থাকছে। তো এদের মধ্যে দেখো কোনো রিপিটেশন নেই, মানে কি যে কিছুক্ষণ পরে গিয়ে যে একটা সংখ্যা বারবার করে রিপিট হবে সেই জিনিসটা কিন্তু নেই। এটা কিন্তু মূলত সংখ্যা নয়। এটা কি ধরনের সংখ্যা আমরা পরের ক্লাসে জানবো। তো আজকে এইটাই জানি যে আবৃত দশমিক অথবা সসীম দশমিক এই দুটো কেসে যদি দশমিক সংখ্যা আসে তাহলে কিন্তু সেটাকেও আমরা মূলত সংখ্যায় লিখতে পারি। তো আর একটা এক্সাম্পল করে দেখাচ্ছি কি কিরকম হয়। ধরো 22/7, তাহলে এটা কি মূলত সংখ্যা, কিন্তু এটা দশমিকে কি লেখা যায়? তো দেখি এটাকে 22, তাহলে 3 বার যাচ্ছে 21, তাহলে 1 পয়েন্ট 0, তাহলে 1 বার গেল 7, 3 চলে আসলো, তাহলে 4 বার যাবে 30, 28। তারপর দেখো 2 চলে আসলো, পয়েন্টের জন্য 0 পাবো, তাহলে 2, 14। তারপরে দেখো 6, 0 পাবো একটা, তাহলে কি 8 বার 56, 4, 0 পাবো একটা, 5, 35। আবার 5 চলে আসলো, 0 পাবো একটা, 7, 49। তারপরে দেখো 1 চলে আসলো, আবার একটা 0 পাবো, এখানে আসলো 1, তাহলে এখানটায় 7, কত থাকলো 3, পাশে করছি। দশমিকের জন্য একটা 0 পাবো, তাহলে যাবে 4, তাহলে হয়ে গেল 28, 2, আবার একটা 0 পাবো 2, 14, 6, একটা 0 পাবো 8, 56, 4 পেলাম, 0 পাবো 5, 35, 5 পেলাম, 0 পাবো 7, 49, আবার দেখো 1। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে লক্ষ্য করো 142857, আবার 142857। আগেরটা আমরা দেখছিলাম কি 6.666 রিপিট হচ্ছিল সাথে সাথে, এখানে কিন্তু সাথে সাথে রিপিট হচ্ছে না, 6টা ডিজিট যাওয়ার পরে রিপিট হচ্ছে। এটাও কিন্তু আবৃত দশমিক। এটাকে কিভাবে সংখ্যাকে লেখা হয় বলো তো? এটাকে লেখা হয় কি 3.142857। হয় এই পুরোটার উপরে বার দেওয়া হয়, অথবা করা হয় কি, দেখবে বইয়ে কিন্তু এই নোটেশনটা আছে, এটা লেখা হয় কি 3.142857, প্রথমের সংখ্যাটা আর লাস্টের সংখ্যাটার উপরে ডট দিয়ে দেওয়া হয়, যাতে বোঝানো হয় কি এই পুরোটার উপরে এই বারগুলো আছে। তাহলে এই সংখ্যাগুলোকেও কিন্তু একই রকম ভাবে মূলত সংখ্যা বলা হয়। তাহলে দেখো জানলাম কি মূলত সংখ্যা শুধুমাত্র p/q ফর্মে থাকে তা না, মূলত সংখ্যা দশমিকেও প্রকাশ করা যেতে পারে। কিন্তু কি কন্ডিশন? মূলত সংখ্যাকে সসীম হতে হবে, সেটা কয়েকটা স্টেপ পরে গিয়ে মিলে যাবে, অথবা মূলত সংখ্যাকে এইভাবে আবৃত হতে হবে। যখনই তুমি মূলত সংখ্যাকে ভাগ করবে না, দেখবে কি কিছুটা স্টেজের পরে গিয়ে কিন্তু এটা রিপিট হতে থাকছে। এরকম কখনোই হবে না কি মূলত সংখ্যাকে তুমি ভাগ করছো, সেটাকে দশমিকে আনছো, অথচ সেটা রিপিট হচ্ছে না। এখানটা যেরকম 6টা স্টেপের পরে গিয়ে রিপিট হচ্ছে, কোনোটা 7টার পরে গিয়ে হতে পারে, 8টার পরে গিয়ে হতে পারে, কিন্তু হবে। মূলত সংখ্যাকে যখনই দশমিকে রিপ্রেজেন্ট করা হবে সেটা হয় সসীম হবে আর না হলে আবৃত দশমিক হবে। এবার আমরা তো দেখলাম যে মূলত সংখ্যাকে আবৃত দশমিকে কিভাবে আনা হয়, কিন্তু অপোজিটটা কিভাবে করা হয় সেটাও দেখতে হবে। তাহলে আমি কি বলতে চাইছি যে যদি আবৃত দশমিক থাকে সেটাকে মূলত সংখ্যা কিভাবে আনবো সেটা দেখে নিই। আচ্ছা, তো ধরো এক্সাম্পল হচ্ছে 3.14, এটাই নিয়ে নিই। 4 এর মাথায় ডট রয়েছে।
এটা তো আমি বুঝতে পারছি যে এটা আবৃত দশমিক, মানে এইটাকে যদি সংখ্যাটাকে লেখা হয় তাহলে এটা কি হয়ে যাবে 14444, এরকম ভাবে ইনফিনিটি টাইম অবধি চলছে। তাহলে এটাকে কিভাবে পূর্ণ সংখ্যায় আনবো? দুটো মেথড হয়, শর্টকাটও হয়, ব্রডকাটও হয়। ব্রডকাটটা একবার বলে দিই, শর্টকাটটাও বলে দেবো। ব্রডকাটটা হলে কি, কিভাবে শর্টকাটটা আসলো সেটা তোমাদের জানা থাকবে। তো ফার্স্টে কি করা হয়, এটা সমান সমান এক্স ধরে নেওয়া হয়। তাহলে ধরি যে সংখ্যাটা দেওয়া আছে সেটা সমান সমান এক্স। তারপরে যে কোথা থেকে রিপিটেশন শুরু হচ্ছে, মানে এখানটায় কি দেখো জাস্ট এক ঘর পর থেকে রিপিটেশন শুরু হচ্ছে। তাহলে বোথ সাইডে গুণ করবো হচ্ছে এক, তারপর একটা জিরো। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, পয়েন্টটা জাস্ট এক ঘর সরে আসবে, 3.4444 ইনফিনিটি টাইম। তাহলে এটাকে নাম্বার দিচ্ছি 1, এটাকে নাম্বার দিচ্ছি কি 2। তো কি করব, 2 - 1 করে পাই। তাহলে এখানটায় কি হয়ে গেল 10x, আর উপরটা ছিল -x, এখানে 31.4444 -3.1444 ডট ডট ডট। তো এখানটায় কি হয়ে গেল 9x, আর এখানটায় দেখো এর পর থেকে তো জিরো হয়ে যাবে, মানে এর নিচে যদি আমি লিখি এটা 3.1444। তো এই জায়গাগুলো দেখো 0 0 0, এখানটায় চলে আসলো কত 3, এখানটায় চলে আসলো 8, এখানটায় চলে আসলো কত 2। তাহলে বুঝে গেল, বিয়োগ করলে দেখো এই 3 এর পর থেকে কিন্তু সব জিরো হয়ে যাবে। তাহলে এটা না লিখলেও হবে। তাহলে কত অ্যান্সার হয়ে গেল 28.3। তাহলে এক্সটা এদিকে থাক, 9টাকে এদিকে নিয়ে আসি, বাই 9। কাটাকাটি কি যাচ্ছে, উপরে 2 আর 8 যোগ করলে 10 আর 3 এ 13, তাহলে কাটাকাটি যাচ্ছে না। চাইলে এই পয়েন্টটা তুলে দিতে পারো, নিচে 0 চলে আসবে। তাহলে এটা হয়ে গেল কি 283/9। এটা গেল ব্রডকাট নিয়ম। এবার শর্টকাট নিয়মটা কি সেটাও জানিয়ে রাখি। শর্টকাট নিয়ম জাস্ট একটা লাইনে দেখো। শর্টকাট নিয়মটাই কি, এখানটায় কি সংখ্যা দেওয়া আছে এটা দেখতে হবে। 3.14, 4 এর মাথায় একটা পৌনঃপুনিক সাইন দেওয়া আছে। তাহলে 314 লিখলাম, মাইনাস যার মাথায় পৌনঃপুনিক অর্থাৎ এই ডট সাইনটা দেওয়া নেই সেই পুরো রেঞ্জটাকে বিয়োগ করব। তারপরে এখানে কাকে বিয়োগ করব, 31কে, -31 হয়ে গেল। এবার নিচে কি করব, নিচে হচ্ছে এই পয়েন্ট কজনের মাথায় আছে, মাত্র একজনের। যার মাথায় পয়েন্ট থাকবে তার জন্য একটা 9, আর যাদের মাথায় পয়েন্ট থাকবে না তাদের সবার জন্য একটা করে 0। যেহেতু শুধুমাত্র 1 এর মাথায় পয়েন্ট নেই, তাহলে 1 এর জন্য একটাই 0। এবার বিয়োগ করো, বিয়োগ করলে 3, 28, আর নিচে হয়ে গেল 90। তাহলে দেখো ব্রডকাটেও যা অ্যান্সার আসলো, শর্টকাটেও তাই অ্যান্সার আসলো। শর্টকাটটা একদম ইজি, ব্রডকাটটা জাস্ট একটু দেখে নেওয়া হলো কি যে কিভাবে জিনিসটা হচ্ছে। তো পরীক্ষা আসলে কিন্তু শর্টকাটটা করলেও হবে। তো আজকের ভিডিওটায় মূলত সংখ্যা নিয়ে কিন্তু A to Z আলোচনা করা হয়েছে, যে মূলত সংখ্যা কিরকম দেখতে হয়, মূলত সংখ্যা কি ধরনের হতে পারে, 0 মূলত সংখ্যা কিনা, মূলত সংখ্যাকে শুধুমাত্র p/q আকারে লেখা হয়, দশমিকে লেখা যায় না, ইত্যাদি কিন্তু পুরোটা আলোচনা করা হয়েছে। আর মূলত সংখ্যার যে যোগ বিয়োগ গুণ ভাগ এই অপারেশন গুলো কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ওটা একটু দেখে নিও। আশা করি তোমাদের মূলত সংখ্যা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো নেক্সট ক্লাসে আমরা এখানটায় দেখলাম কি যে দশমিক 3 ধরনের হতে পারে, সসীম দশমিক, আবৃত দশমিক আর অসীম দশমিক। তো সসীম আর আবৃত হলে মূলত সংখ্যা, এবার অসীম হলে কি হবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করলে টাইম টু টাইম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।